সাগর যখন যশোরের কেশবপুরের উদ্দেশ্যে রওনা হলো, তখন ঢাকার আকাশ ধূসর হতে শুরু করেছে। শীতের সকালে শহরটাকে এক রহস্যময় কুয়াশায় ঢেকে রেখেছে। সে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। চারপাশে মানুষের কোলাহল, বাসের হর্ন, হকারদের চিৎকার, সব মিলে এক বিশৃঙ্খল পরিবেশ। এদিক ওদিক তাকিয়ে সে দেখে স্ট্যান্ডে আগত যাত্রীরা কেউ কেউ গরম চা খাচ্ছে, কেউ তাড়াহুড়ো করে লুঙ্গি ঠিক করছে, আর কিছু মানুষ গভীর চিন্তায় মগ্ন হয়ে অপেক্ষা করছে নির্দিষ্ট বাসের জন্য। সাগর কাঁধের ব্যাগ শক্ত করে ধরে যশোরগামী একটি বাসে উঠল। বাসটা পুরনো, কিন্তু চালক বেশ অভিজ্ঞ। বসার জন্য একটা কোনায় একটা সিট পেয়ে গেল সে। তার পাশে বসা এক ব্যক্তি মোবাইলে ইউটিউব ভিডিও দেখছে। সামনে বসে এক বৃদ্ধ খেজুর গুড়ের সন্দেশ খাচ্ছেন, আর কিছুটা দূরে দুই তরুণ নিজেদের মধ্যে রাজনীতির গভীর তর্কে মেতে আছে। বাস ছাড়ার পর থেকেই সে ভাবতে লাগলো ভরত ভাইনার প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে। কিছুদিন ধরেই শুনছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন কিছু আবিষ্কারের দ্বার প্রান্তে, কিন্তু সরকারি কিছু বাধার কারণে খনন কাজ নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। এর পেছনে কি কারণ থাকতে পারে? কেউ কি কোনো তথ্য গোপন করতে চাইছে, নাকি সত্যি মন্দিরটির নিচে এমন কিছু আছে যা প্রকাশ্যে এলে ইতিহাসের ধারায় বদলে যেতে পারে? চিন্তার ভেতরেই বাস এগিয়ে যেতে লাগলো। যখন বাস পদ্মা সেতুর কাছে পৌঁছালো, তখন সূর্যের আলো ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে উকি দিচ্ছে। বিশাল এই সেতুটি এক নতুন যুগের প্রতীক, দক্ষিণবঙ্গের মানুষের জন্য এক সেতু বন্ধন। সাগর জানলা দিয়ে তাকিয়ে থাকলো নদীর উপরে ভেসে থাকা নৌকাগুলোর দিকে। তার মনে হলো ইতিহাসের মতোই এই নদীও অগণিত গল্পের ধারক, যার মধ্যে কিছু গল্প হয়তো কখনোই প্রকাশ পাবে না। সেতু পার হওয়ার পর বাস খুলনার পথে এগোতে লাগলো। রাস্তার ধারে গাছপালা, কাঁচা পাকা বাড়ি, মসজিদে মিনার আর হাট বাজারের দোকানপাট দেখতে লাগলো সে। প্রায় 5 ঘন্টা পর যখন যশোরের কেশবপুরে পৌঁছালো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। বাস থেকে নামতেই শরীরে এক ধরনের ক্লান্তি অনুভব করলো, কিন্তু মনের মধ্যে ছিল অদ্ভুত এক রোমাঞ্চ। বাস স্ট্যান্ডের পাশে ছোট্ট একটা চায়ের দোকান। কাঠের ব্রেঞ্চে বসে সিগারেট ধরালো সে। ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিশে যেতে যেতে দোকানের রেডিওতে ভেসে এলো পুরনো গান, ও চাঁদ সামনে রাখো আলো। দোকানের বয়স্ক মালিক একগাল হাসি দিয়ে বলল, নতুন এলেন বাবু? সাগর মাথা নাড়ল। দোকানদার বুঝে গেল সে কোনো গবেষক বা সরকারি দলের কেউ হবে। ভরত রাজার দেওলে যাবেন নাকি? জিজ্ঞেস করল দোকানদার। সাগরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে এখনো কিছু বলেনি, অথচ লোকটা কিভাবে বুঝল? দোকানদার চায়ের কাপে চামচ দিয়ে নেড়ে চেড়ে বলল, এখানে যারা আসে নতুন, তারা বেশিরভাগই ওই জায়গাতেই যায়। কিন্তু বাবু, ওই জায়গাটা যেমন পুরনো তেমনই রহস্যময়। নতুন কিছু খুঁজতে আসবেন, কিন্তু এমন কিছু পেতে পারেন যা আপনাকে অস্থির করে তুলবে। সাগর মুচকি হাসল। সে জানে মানুষের মধ্যে নানা ধরনের কল্পকাহিনী থাকে, কিন্তু দোকানদারের চোখে এক ধরনের সতর্ক বার্তা ছিল। হয়তো মিথ্যে নয়, হয়তো কিছু আছে যা কেউ জানতে চায় না যে উন্মোচিত হোক। সিগারেট শেষ করে সে ব্যাগ গোছালো। একটা অটো ঠিক করলো মন্দিরের দিকে যাওয়ার জন্য। বাতাসে হালকা শীতের পরশ। সূর্য তখন অস্ত যাচ্ছিল, আর দূরের বাঁশঝাড়ের ফাঁক গলে ভরত ভাইনার ধ্বংসাবশেষের এক চিলতে ছায়া যেন তাকে ডাকছে। সাগর জানত এই যাত্রা শুধু প্রত্নতত্ত্বের জন্য নয়, বরং এটি এক রহস্যের দরজা খুলতে চলেছে। এক গভীর অন্ধকারের মোড়া, শত শত বছরের পুরনো এক অজানা অধ্যায়ের সামনে দাঁড়িয়েছিল সে। সাগর যখন ভরত ভাইনা মন্দিরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়ালো, তখন বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের টুকরোগুলো যেন নীরবে অতীতের কাহিনী বলছিল। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের জন্য পুরো স্থানটিকে ঘিরে রাখা হয়েছে। মাটি খুঁড়ে বের করে আনা হয়েছে বিশাল কিছু ইটের স্তম্ভ, পোড়ামাটির ফলক এবং অলঙ্কৃত ইটের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুসারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ধরনের স্থাপনা ছিল একসময় বৌদ্ধ শিক্ষার কেন্দ্রবিন্দু। ভরত ভাইনা মন্দির এটি শুধু উপাসনালয়ই ছিল না, এটি ছিল জ্ঞানের এক মহাকেন্দ্র।
এই জায়গাটি সম্ভবত সম্পুর মহাবিহার বা বিক্রমশিলা মহাবিহারের মতোই গুরুত্বপূর্ণ ছিল। এই সমস্ত স্থাপনায় শুধু ধর্মীয় আচারই নয়, বরং চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত চর্চাও হতো। বাংলার বৌদ্ধ সমাজ তখন জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য প্রসিদ্ধ ছিল। পাল ও সেন আমলে এই অঞ্চলের বৌদ্ধ শিক্ষার বিকাশ ঘটে এবং একসময় এটি সমগ্র এশিয়ার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। নালন্দা, বিক্রমশিলা ও সম্পুর মহাবীরের মতো বিহারগুলোর সম্পূর্ণ যোগাযোগ ছিল এই অঞ্চলের। এখনকার সন্ন্যাসীরা মূলত বৌদ্ধ ধর্মের মহাযান এবং বজ্রযান শাখার অনুগামী ছিলেন, যা শুধুমাত্র আধ্যাত্মিক চর্চায় সীমাবদ্ধ ছিল না, বরং শারীরবৃত্তীয় বিজ্ঞান, অস্ত্রবিদ্যা, ভেষজ চিকিৎসা এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণাও এখানে হতো। সাগর প্রত্নতাত্ত্বিক লিপিগুলো পড়ে দেখল, যেখানে বলা হয়েছে বৌদ্ধ সন্ন্যাসীরা নিয়মিত ধ্যান করতেন, কিন্তু সেই ধ্যান ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক গবেষণা। এই ধ্যানের মাধ্যমে তারা চেতনার শক্তি বৃদ্ধি এবং শরীরের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের নিউরোসায়েন্টিফিক চর্চার প্রথম ধাপ হতে পারে। তাদের খননকৃত মৃৎপাত্রগুলোর বিশ্লেষণে জানা গেছে যে সেই সময়কার বৌদ্ধ সন্ন্যাসীরা নিরামিষভোজী ছিলেন, তবে কিছু নির্দিষ্ট শস্য, শাকসবজি এবং দুধ জাতীয় খাবার গ্রহণ করতেন। খনন কার্যে পাওয়া কিছু পোড়ামাটির পাত্র এবং ধূপদানি থেকে বোঝা যায় তারা সুগন্ধি ধূপ ব্যবহার করতেন, যা মূলত আরামদায়ক পরিবেশ তৈরি করার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য ব্যবহার হতো। সাগর লিপিগুলো পরীক্ষা করতে করতে বুঝল বৌদ্ধ সমাজ শুধু ধর্মীয় চর্চার মধ্যেই আবদ্ধ ছিল না, বরং তাদের যে বিজ্ঞান গবেষণা আধুনিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ। বৌদ্ধরা সময় গণনার জন্য নক্ষত্র এবং চন্দ্র পরিক্রমণ পর্যবেক্ষণ করতেন। খনন কার্যে পাওয়া কিছু ফলকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং গোলকীয় গঠনের চিত্রও পাওয়া গেছে, যা সম্ভবত সৌর এবং চন্দ্র ক্যালেন্ডারের সঙ্গে সম্পর্কিত ছিল। বৌদ্ধ চিকিৎসকরা তখন আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি সার্জারি চর্চা করতেন, যা শল্যবিদ্যার অংশী। কিন্তু পোড়ামাটির ফলকে বিভিন্ন মানবদেহের অংশ চিত্রিত রয়েছে, যা আধুনিক অ্যানাটমির প্রাথমিক ধারণাকে ইঙ্গিত দেয়। ভরত ভাইনার মন্দিরটি যে সময়কালে তৈরি হয়েছিল সেই সময়কার অন্যান্য মন্দিরগুলোর মতোই এখানে জটিল কিছু স্থাপত্যবিদ্যার ব্যবহার দেখা যায়। এর ক্রুশাকৃতি নকশা, অভিক্ষেপ প্যানেল এবং মাটি ও ইটের মিশ্রণে গঠিত ভিত্তি কাঠামো স্পষ্টভাবে দেখায় যে সেই সময়কার স্থপতিরাও উচ্চতর গণিত এবং নির্মাণ কৌশলের সঙ্গে পরিচিত ছিলেন। খননস্থলে পাওয়া কিছু পোড়ামাটির ফলকে ধাতব কারুকার্যের নিদর্শনও পাওয়া গেছে। সাগর সেখান থেকে বলল, বৌদ্ধ সন্ন্যাসীরা স্বর্ণ, রূপা, তামা এবং অন্যান্য ধাতুর সংমিশ্রণে বিভিন্ন ধরনের মূর্তি এবং অলঙ্কার নির্মাণ করতেন, এবং সে এটাও বুঝল কিছু পোড়ামাটির কলসের গায়ে বিশেষ রাসায়নিক দ্রব্যের নিদর্শন পাওয়া গেছে, যা সম্ভবত তাদের ভেষজ ওষুধের প্রস্তুতির অংশ ছিল। এবং সেখান থেকে এটাও পাওয়া গেল যে বৌদ্ধ সন্ন্যাসীদের জীবনযাত্রা ছিল একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার অধীন। সন্ন্যাসীরা সূর্যোদয়ের আগে ধ্যান করতেন। সকালের খাওয়ারের পরে তারা পাঠ, চিকিৎসা বা গবেষণায় ব্যস্ত থাকতেন। বিকেলে অনুশীলন চলত, যেখানে তরুণ সন্ন্যাসীরা বৌদ্ধ দর্শন ও বিজ্ঞান শিখত। যে কেউ সন্ন্যাসী হতে চাইলে তাকে কঠোর পরিশ্রম ও ধ্যানের মধ্যে দিয়ে যেতে হতো। তাদের জন্য নির্দিষ্ট কিছু নৈতিক বিধি ছিল, যেমন অহিংসা, সত্যবাদিতা, ধন সম্পত্তির প্রতি অনাসক্তি এবং সকল জীবের প্রতি সমান আচরণ করা। বৌদ্ধ মঠগুলোর নিজস্ব অর্থনীতি ছিল। আশেপাশে কৃষিজীবী জনগণ তাদের খাদ্য এবং অন্যান্য সামগ্রী দান করত। বিনিময়ে তারা চিকিৎসা এবং জ্ঞান বিতরণ করত। এভাবে একটি সমন্বিত আর্থসামাজিক কাঠামো গড়ে উঠেছিল। সাগর এসব ভাবতে ভাবতে বুঝতে পারল বর্তমান প্রত্নতাত্ত্বিক গবেষণা কেবল স্থাপনার গঠন বোঝার জন্যই নয়, বরং অতীতের এই সমাজ কেমন ছিল সেটাও জানার জন্য। ভরত ভাইনা একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি এক সময়কার এক বিস্ময়কর জ্ঞান কেন্দ্র ছিল, যা বহু শতাব্দী ধরে হারিয়ে গেছে। কিন্তু সাগর নিশ্চিত ছিল এই জায়গায় এখনো এমন কিছু লুকিয়ে আছে যা সম্পূর্ণ আবিষ্কৃত হয়নি। হয়তো সেই রহস্যই তাকে এখানে টেনে এনেছে। রাত গভীর থেকে আরো গভীরতর হয়ে আসছে। পুরনো প্রত্নস্থল যেন এক নিস্তব্ধতার সমুদ্রের মধ্যে ডুবে গেছে।
সাগর খননস্থলের এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। তার হাতের মুঠোতে থাকা টর্চ লাইটের আলো এখন কেমন যেন ফ্যাকসে লাগছে। চারপাশের বাতাসে কেবল শুকনো মাটির গন্ধ, ভাঙা ইটের ধুলো আর কিছু একটা, যেটা অনুভূতিটা তাকে বোঝাতে দিচ্ছে যে সে এখানে একা নয়। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। প্রতিটি পায়ের পদক্ষেপ যেন মাটির গভীর স্তরেও ধাক্কা দিয়ে প্রতিধ্বনি তৈরি করছে। বাতাস নিস্তব্ধ, কিন্তু একটা অনুভূতি তাকে ক্রমাগত বলছে কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। কোনো দৃশ্যমান ঝড় নেই, কিন্তু তার মনে হলো চারপাশের চাপ ক্রমাগত বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই গুনগুন করার মতো একটা শব্দ কানে এলো, খুব আস্তে, খুব মৃদু, যেন কয়েক শতাব্দী আগের কোন এক প্রতিধ্বনি বাতাসে ভাসছে। ও সাগর থমকে দাঁড়ালো। গলার কাছে একটা শুষ্কতা অনুভব করলো। এই জায়গায় তো কেউ নেই, তাহলে এই আওয়াজ কোথায় থেকে আসছে? সে আস্তে আস্তে প্রকোষ্ঠের দরজার কাছে পৌঁছালো। সে দরজার গায়ে হাত রাখতেই তার শরীর কেঁপে উঠল, যেন কেউ তার হাতের নিচ থেকে দরজাটিকে সরিয়ে নিতে চাইছে। দরজার ইটের ফাঁকে খোদাই করা প্রত্নলিপির প্রতিটি চিহ্ন মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। তবে সে আলো ধাতব ধরনের নয়, বরং অদ্ভুত এক শীতল নীলাভ আভা। সে নিজের হাতে টেনে নিল। ঠিক সেই মুহূর্তেই দরজার ফাঁক দিয়ে এক ঝলক আলো দেখা গেল, কিন্তু সেটা টর্চ লাইটের প্রতিফলন ছিল না। সাগর ফাঁক দিয়ে চোখ রাখল ভেতরে। সে দেখতে পেল এক বিশাল প্রকোষ্ঠ, যেটা পুরোপুরি অন্ধকারে ঢাকা, কিন্তু তার ভেতরে এক কোণায় একটা স্থির অবয়ব দাঁড়িয়ে আছে। সে অবয়বটা ধীরে ধীরে নড়ছে, যেন ধুলো জমে থাকা হাজার বছরের পুরনো কিছু জীবন্ত হয়ে উঠছে। তার সরাসরি হিম হয়ে গেল। গেরুয়া বসন পরা একজন সন্ন্যাসী, মাথা নিচু, কিন্তু তার চোখ দুটি নীলাভ। এটা কি শুধুই আলোর খেলা, নাকি সাগরের মস্তিষ্ক তাকে বিভ্রম দেখাচ্ছে? কিন্তু ঠিক তখনই সেই অবয়ব আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। তখন সাগর দেখতে পেল সে চোখ নেই, শুধু একজোড়া নীল আলোক বিন্দুর মতো কিছু ফুটে আছে। যেখানে চোখ থাকার কথা সেখানে নেই। সাগরের মুখ দিয়ে তখন একটা শব্দ বের হওয়ার আগেই চারপাশটা অদ্ভুতভাবে পরিবর্তন হতে লাগলো। প্রকোষ্ঠের চারপাশের দেয়াল যেন অস্পষ্ট ছায়া নাচছে। মাটির নিচে থাকা ইটের টুকরোগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করছে। বাতাসে কেমন যেন অজানা কিছুর অস্তিত্ব ভেসে বেড়াচ্ছে। তখন দরজার ফাঁক থেকে কিছু একটা বেরিয়ে এলো। কোনো বস্তু নয়, বরং একটা অদৃশ্য ধাক্কা, একটা অদ্ভুত তরঙ্গ, যা মুহূর্তের মধ্যে সাগরকে পেছনে ঠেলে দিল। সে সজোরে পড়ে গেল মাটিতে। কিছুক্ষণ নিঃশ্বাস নিতে পারল না। শ্বাসের তীব্রতার অভাব অনুভব করল, যেন কেউ তার বুকের উপর চেপে বসেছে। সে আতঙ্কিত হয়ে নিজেকে সামলে নিতে চেষ্টা করল। চোখ তুলে দেখল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে হলো মাটি কাঁপছে। ঠিক তখনই দরজার গায়ে থাকা প্রত্নলিপির চিহ্নগুলো এক নতুন বিন্যাস নিতে শুরু করলো। সেগুলো ঘুরে ঘুরে একসঙ্গে মিলিয়ে গেল আর তৈরি করলো একটি সম্পূর্ণ নতুন লিপি, যা আগে কেউ দেখেনি। সাগর হার হিম করে তাকিয়ে রইল। লিপিটি একটাই বার্তা দিচ্ছিল, তুমি প্রস্তুত নাও। তারপরও সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বাতাস থেমে গেল। চারপাশের অস্বাভাবিকতা এক মুহূর্তে মিলিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু সাগর জানত এটা কেবল তার মনের কল্পনা ছিল না। কিছু একটা, অনেক গভীর কিছু এই মন্দিরের ভেতরে রয়েছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, সে কি সত্যই এখান থেকে বের হতে পারবে, নাকি শুধু একটা শুরু মাত্র এটা? পরদিন সকালবেলা সাগর ধীরে ধীরে ঘুম থেকে উঠল, কিন্তু শরীর যেন ঠিকভাবে সাড়া দিচ্ছে না। রাতের ঘটনাগুলো তার মনে পড়লেই শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। সত্যি কি সে যা দেখেছে তা বাস্তব ছিল, নাকি তার মস্তিষ্ক তাকে প্রতারণা করেছে? সে আজই তার অভিজ্ঞতার কথা গবেষণা দলের অন্যদের বলতে চাইল,
কিন্তু প্রথম ধাক্কা পেল তখনই গবেষকদের কেউই বিশেষ আগ্রহ দেখালো না, বরং তাদের মুখে একরকম অস্বস্তির ছাপ ফুটে উঠল। তাদের দলের প্রধান প্রত্নতত্ত্ববিদ আনোয়ার সাহেব কপাল কুঁচকে বলল, সাগর, এসব নিয়ে বেশি চিন্তা করো না, এটা স্রেফ আলোর প্রতিফলন বা মনস্তাত্ত্বিক বিভ্রম হতে পারে। কিন্তু সাগর দেখল তারা কেবল আগ্রহই দেখাচ্ছে না বা এমন নয়, বরং এই ব্যাপারে কথা বলতেই চাইছে না, যেন তারা কিছু জানে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না। ঠিক তখনই স্থানীয় এক বৃদ্ধ, নাম রমেশ, সাগরকে একপাশে ডেকে বলল, বাবু, বেশি ঘাটাঘাটি করো না, এই জায়গার নিচে এমন কিছু আছে যা মানুষ বোঝে না। সাগর বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। রমেশের চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক ধরনের গোপন সতর্কতা। সাগর কৌতূহল দমাতে পারল না, জিজ্ঞেস করল, আপনি কি কিছু জানেন? বৃদ্ধ একপাশে তাকিয়ে আসতে বলল, আমার দাদার দাদা বলতেন এই জায়গার নিচে সময় আটকে আছে, যে এর ভিতরে ঢুকবে সে আর আগের মতো থাকবে না। সাগরের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু রমেশ কথা শেষ না করে উঠেই চলে গেল, যেন তার মুখে আর কোনো শব্দ বের হলো না, যার কারণে কোনো বড় বিপদ আসতে পারে। সাগর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে কাজ চালিয়ে যেতে লাগলো। খনন কার্য চলতে থাকলো, কিন্তু দুপুরের দিকে কিছু অবিশ্বাস্য ঘটল। প্রকোষ্ঠের আরেকটু গভীরে পৌঁছানোর পর শ্রমিকটা একটি পাথরের ফলক আবিষ্কার করলো। ফলকটি মসৃণ, তাতে খোদাই করা লিপি, যা একদম অক্ষত অবস্থায় ছিল। সাগর দ্রুত সেটি পরীক্ষা করল। লিপির ভাষা একদম অপরিচিত, কিন্তু প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা এই সব বিষয়ে ভালো জানেন। এটি পুরনো পালি ভাষার একটি রূপ, যা সাধারণত বৌদ্ধ ধর্মগ্রন্থে ব্যবহার হয়। কিন্তু এই ভাষাটি এতটাই দুর্বোধ্য যে সাধারণ অনুবাদক দিয়ে এর অর্থ উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। সাগর বাধ্য হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ ভাষাতত্ত্ববিদ ডক্টর অজয় সেনগুপ্তকে খবর পাঠালেন। তিনি ছিলেন এই অঞ্চলের সবচেয়ে অভিজ্ঞ প্রাচীন ভাষাবিদ। বিকেলের দিকে ডক্টর সেনগুপ্ত এলেন। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় পাতলা চুল আর চোখে ঘন কাঁচের চশমা। তার হাতে ছিল পুরনো কিছু নোট, যেখানে প্রাচীন পালি ও সংস্কৃতি লিপির তুলনামূলক বিশ্লেষণ লেখা ছিল। ফলকটি দেখে তার কপালে ভাঁজ পড়ল। এটা সাধারণ পালি ভাষার লিপি নয়, তিনি ফিসফিস করে বললেন। এটা বেশ পুরনো, সম্ভবত গুপ্ত যুগের আগের কোনো সংস্করণ। এমন কিছু ভাষার রূপ আছে যা এখনো পুরোপুরি ডিকোড করা যায়নি। সাগর ও তার টিম উত্তেজিত হয়ে পড়ল। সাগর জিজ্ঞেস করল, আপনি কি অনুবাদ করতে পারবেন? ডক্টর সেনগুপ্ত দীর্ঘক্ষণ ফলকটির লেখাগুলো পর্যবেক্ষণ করলেন। চশমা নামিয়ে চোখ রগড়ে নিলেন, যেন এই লেখাগুলোর সামনে দীর্ঘক্ষণ থাকলে মাথার ভেতরে কিছু অদ্ভুত অনুভূতি কাজ করে। অবশেষে তিনি অনুবাদ করলেন। অনুবাদটি ছিল এরকম: যদি আলো নিয়ন্ত্রণ করিতে চাও, তবে চক্রকে বোঝো। প্রকৃতি ও সময়ের মধ্যে এক সেতু রহিয়াছে। দ্বার খুলিবে তবু তাহার জন্য, যে চক্রের অন্তর্নিহিত শক্তি বোঝে। এই অনুবাদ শুনে সাগর স্তব্ধ হয়ে গেল। চক্রের অন্তর্নিহিত শক্তি বোঝা বলতে ঠিক কী বোঝানো হয়েছে? ডক্টর সেনগুপ্ত চুপ করে রইলেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেল, যেন তিনি কিছু বুঝতে পেরেছেন কিন্তু বলতে চাচ্ছেন না। এই লেখাগুলো ঠিক কোথায় পেয়েছেন? তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। সাগর খননের স্থান দেখিয়ে দিল। ডক্টর সেনগুপ্ত এবার আরো গভীর চিন্তায় পড়ে গেলেন। তার গলা শুষ্ক হয়ে এলো। বাবু, আমি বলছি, এখান থেকে সরে যান, এই কাজ বন্ধ করুন। সাগর অবাক হয়ে গেল। কিন্তু কেন? ডক্টর সেনগুপ্ত এবার কপাল মুছলেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে এলো, যেন তিনি ভয় পাচ্ছেন কেউ শুনে ফেলবে। তোমরা জানো না এই ফলক কি? এটা কেবল ধর্মীয় লেখা নয়, এই অঞ্চলের লোককথায় বলা হয় এখানে একদল সন্ন্যাসী ছিলেন যারা কিছু অদ্ভুত ধ্যান করতেন। তারা প্রকৃতির নিয়ম ভাঙতে পারতেন, বিশেষ করে সময়ের নিয়ম। সাগরের ভেতরে একটা ধাক্কা লাগলো। সময়? আপনি কি বলতে চাইছেন এটা কোনো টাইম ম্যানিপুলেশনের সূত্র? ডক্টর সেন মাথা নাড়লেন। তিনি বললেন, আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি। এই ফলকের লেখাগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো একটা কোড। এটা এক ধরনের নির্দেশনা।
আর আমার ভয় হচ্ছে যদি কেউ এটা একবার সক্রিয় করার চেষ্টা করে তাহলে। তিনি আর কিছু বললেন না। সাগর উৎসুক হয়ে উঠল। তাহলে কি ডক্টর সেনগুপ্ত, তাহলে কি? ডক্টর সেনগুপ্ত চারপাশে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছেন কেউ শুনছে না। তারপর ফিসফিস করে বললেন, তাহলে হয়তোবা যা কিছু এই জায়গায় আটকে আছে তা মুক্ত হয়ে যাবে। সাগরের শরীর শিউরে উঠল। এই ফলকটি শুধু এক টুকরো পাথর নয়, এটি হয়তো এমন কিছু ধারণ করছে যা অজানা কোনো শক্তির দ্বার খুলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সত্যিটি কি সত্যি বাস্তব, নাকি শুধুই একটি প্রাচীন কিংবদন্তি? সাগরের মন বলছিল সে যদি আরো গভীরে খনন চালায় তবে এই রহস্য উন্মোচিত হবেই। কিন্তু সে কি প্রস্তুত আছে এই সত্যের মুখোমুখি হওয়ার জন্য? সে মনে মনে এসব কিছু ভাবছে। এই লিপি শুধু ধর্মীয় বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করছে না, এটি যে বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান এবং সময়ের ধারণার সাথে গভীরভাবে জড়িত সেটা এখন সে স্পষ্ট। সাগর চোখ বন্ধ করল। তার একটু বিশ্রামের প্রয়োজন। মনে করার চেষ্টা করছে সে অনেক কিছু। এই লিপির মূল বক্তব্য কি হতে পারে? আলোর নিয়ন্ত্রণ এবং চক্র, এই দুটি ধারণার মধ্যেই কি লুকিয়ে আছে কোনো গোপন বৈজ্ঞানিক সূত্র? সে একসময় তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বন্ধুদের সাথে এসব নিয়ে গভীর আলোচনা করত। রাতে ক্যাম্পাসের ক্যান্টিনে বসে কিংবা কোনো এক ল্যাবরেটরির ছাদে দাঁড়িয়ে তারা ঘন্টার পর ঘন্টা তর্ক করত। কিভাবে মহাবিশ্ব কাজ করে, কিভাবে কোয়ান্টাম শক্তি আমাদের দৈনন্দিন বাস্তবতার গোপন পর্দা সরিয়ে দিতে পারে। তার বন্ধু আরাফাত, যাকে সে টাইম লুপ অফ ফোটনিক্সের উন্মাদ বলে ডাকত, একবার বলেছিল, আরাফাত, তোর কি মনে হয় সময় একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ? আসলে না, সময় একটা পরিপূর্ণ চক্র। কিছু বিশেষ অবস্থায় সময় বাঁক খেয়ে নিজেই সাথে নিজেই জড়িয়ে যায়, সেটা লুপ তৈরি করে। সাগর তখন শুধু মজা করেছিল, কিন্তু আজকের এই সময়টাতে এই প্রত্নতাত্ত্বিক লিপি তাকে যেন সেই কথাগুলোই তরতাজা করে মনে করাচ্ছে। আলো নিয়ন্ত্রণ, আধুনিক ফোটনিক্স এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মধ্যে শুধু আলো যে শুধু শক্তি নয়, বরং এই মহাবিশ্বের গঠনকেও প্রভাবিত করতে পারে সে ব্যাপারটা কিন্তু জড়িত। চক্র, এটি কি শুধুই একটি ধর্মীয় প্রতীক, নাকি এটি প্রকৃত অর্থেই কোনো বিশেষ গাণিতিক বা জ্যোতির্বৈজ্ঞানিক চক্রের কথা বলছে? সাগর আবার মনে করল বিশ্ববিদ্যালয়ের সেই রাতগুলোর কথা। তার আরেক বন্ধু নাফিস, যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করত, সে বলেছিল, ধর তুই যদি কোনো স্থানে একসাথে আলো ও মহাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে সময় সেখানে স্থির হয়ে যেতে পারে। সেই কথা তখন হাসির খোরাক হয়েছিল, কিন্তু এখন আজকে এই ফলকের সামনে দাঁড়িয়ে, যেখানে বলা হয়েছে দ্বার খুলিবে শুধু তাহার জন্য যে চক্রের অন্তর্নিহিত শক্তি বোঝে, তবে কি এই ফলকে সেই বিষয়টা বলা হচ্ছে? সাগর ধীরে ধীরে শ্বাস নিল। যদিও এই ফলক সত্যি কোনো গাণিতিক সূত্র বহন করে, তবে তার মনে প্রশ্ন দাঁড়ায়, এই জায়গার নিচে হয়তোবা সময়ের প্রবাহ নিয়ে কিছু গবেষণা বা অজানা কোনো ঘটনা ঘটেছিল। সাগর মনে করল, ইতিহাসের এমন অনেক ঘটনা আছে যেখানে অস্বাভাবিক সময়ের প্রবাহ নিয়ে বিভিন্ন কল্পকাহিনী গড়ে উঠেছে। মেসোপটেমিয়ার নিনেভে সংখ্যা পদ্ধতি, সেই ধাঁধাগুলো আধুনিক গবেষকরা প্রায়শই বিস্মিত হন। কিভাবে সে খ্রিস্টপূর্ব 700 সালে ব্যাবিলনীয়রা এমন কিছু সংখ্যাতাত্ত্বিক সূত্র লিখে রেখেছিল যা আজকের জ্যোতির্বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সাথে মিলিয়ে যায়। নিনেভেয় সংখ্যাগুলি নামে পরিচিত কিছু প্রাচীন লিপিতে পাওয়া যায় এমন কিছু গণিত যা শুধুমাত্র সৌরজগতেই নয়, বরং বৃহস্পতি এবং শনির কক্ষপথগুলোর গতির হিসাবকেও নির্ভুলভাবে প্রকাশ করে। সেখান থেকেই প্রশ্ন থেকেই যায় সাগরের মনে, তারা কিভাবে এমন জ্ঞান পেয়েছিল যখন তখনকার জ্যোতির্বিজ্ঞান এতটা উন্নত ছিলই না। সে আরও ভাবে, মায়ান সভ্যতার তিহুয়ানাকাগো সূর্যঘড়ি, সে বলিভিয়ার তিহুয়ানাকো নামক স্থানে বিশাল সেই পাথরের দরজা, দ্য গেট সান নামে পরিচিত, এমন গায়ে সব সূক্ষ্ম জ্যামিতি খোদাই করা আছে যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মতোই সময়ের প্রবাহ এবং মহাজাগতিক ঘটনাগুলোর একটা জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার হতে পারে। অনেকের দাবি যে এটি এমন একটা যান্ত্রিক ব্যবস্থা ছিল যা শুধুমাত্র চন্দ্র এবং সূর্যের অবস্থান মেপেই সময়ের প্রবাহ পরিবর্তন করতে সক্ষম ছিল। তাহলে এইসব ঘটনাগুলোর সাথেও কি ভরত ভাইনার ফলকের কোনো সম্পর্ক আছে? সাগর নিজের শরীরে ঠান্ডা একটা শিহরণ অনুভব করল। সে গভীরভাবে চিন্তা করল, ফলকটির ভাষা,
ডক্টর সেনগুপ্ত বলেছিলেন এই লিপি শুধু ধর্মীয় নয়, বরং বিজ্ঞান এবং সময়ের ধারণার সঙ্গে সরাসরি যুক্ত। তাহলে কি এখানে এমন কিছু ছিল যা প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসীরা বুঝতে পেরেছিলেন? এই গবেষণার একেবারে গভীরে চলে গেলে সে কি এমন কিছু উন্মোচন করবে যা যুগ যুগ ধরে চাপা পড়েছিল? সে যদি ভুল পথে এগোয় তবে কি আর ফল মারাত্মক হতে পারে? কিন্তু সাগর জানত সে আর পিছু হটতে পারবে না। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি শুধু ইতিহাসের অংশই নয়, এটি এক ধরনের চাবি হতে পারে যা সময়ের প্রকৃত গঠন সম্পর্কে নতুন একটা অধ্যায়ের দরজা খুলে দেবে। কিন্তু সেই দরজা খোলা কি নিরাপদ? সাগরের ভেতরে একটা উত্তেজনা বাড়তে থাকে। তবে তার মনে কি প্রশ্ন কি দিল, এই রহস্য কি তার জানা উচিত, নাকি সত্যি কিছু জিনিস লুকিয়ে থাকাই ভালো? সাগর যখন ফলকটি হাতে নিয়ে পরীক্ষা করছিল তখন হঠাৎই এক শ্রমিক চিৎকার করে উঠল, স্যার, এখানে কিছু একটা আছে। সাগর চমকে উঠল। ফলকটি হাতে নিয়ে দ্রুত খননস্থলের অন্য পাশে ছুটে গেল। সেখানকার মাটি সরানো মাত্রই কিছু একটা বেরিয়ে এলো। এটি ছিল এক ধরনের বৃত্তাকার নকশা, কিন্তু সাধারণ অলংকার বা ধর্মীয় প্রতীক নয়। এর কেন্দ্রে একটি ছোট অববাহিকা ছিল, যেন সেখানে কিছু রাখা হলে একটি বিশেষ প্রতিক্রিয়া ঘটতে পারে। চারপাশে ছড়িয়ে থাকা কেন্দ্রটি খুব নিখুঁতভাবে সমান্তরাল অবস্থায় বসানো। সাগর ফিস ফিস করে বলল মাটিতে ঝুঁকে, এটা কি ঠিক? প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে এটি একটি ধর্মীয় স্থাপনার অংশ বলে মনে হলেও সাগরের কেন জানি মনে হতে লাগলো এটি এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা। তাহলে কি এটি কোনো গোপন দরজা, অতীতের ছায়া এবং বর্তমানের সংকেত, এইসব কিছুকে কেন্দ্র করে? সাগর হাতের ব্রাশ দিয়ে ধুলো সরিয়ে আরো ভালোভাবে লক্ষ্য করল। এটি শুধু অলংকারই নয়, বরং এক ধরনের জটিল গাণিতিক নকশা। হঠাৎ করেই তখন তার মনে পড়ল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল হান্নান একবার ক্লাসে বলেছিলেন প্রাচীন স্থাপত্যের অনেক নিদর্শনই ছিল এক ধরনের কোডিং সিস্টেম। এমন অনেক পুরাকীর্তি রয়েছে যেখানে বিশেষ নির্দিষ্ট বিন্দুতে আলো পড়লে বা নির্দিষ্ট কোনো বস্তু বসালে গোপন চেম্বার উন্মুক্ত হয়। স্যার কি তাহলে এইসব ব্যাপারটাকে ইঙ্গিত করাচ্ছেন? তাহলে কি এখানেও তেমন কিছু আছে? একজন শ্রমিক, স্যার এটা দেখুন বলে তাকে আরেকটি ফলক দেখালো। ছিদ্রগুলোর কিছু অংশ অদ্ভুতভাবে ধাতব পদার্থের মতো চকচক করছে, যা সাধারণ ইট বা পাথরের নয়। সাগর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। প্রাচীনকালে ধাতু এত নিখুঁতভাবে ব্যবহার করা অসম্ভব ছিল, বিশেষ করে কোনো ধর্মীয় স্থাপনায়। তাহলে কি এটি কোনো বিশেষ প্রযুক্তির অংশ? সাগর তার হাতের ব্রাশ দিয়ে আরো ধুলো সরিয়ে নিয়ে লক্ষ্য করল এই নকশাটি যেন একটি যান্ত্রিক লকিং মেকানিজমের মতো। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। যদি এটি কোনো দরজা হয় তাহলে এটি কোথায় খুলবে? এখানে কি লুকোনো আছে? বৌদ্ধ সন্ন্যাসীরা কি সত্যি কোনো যান্ত্রিক গোপন কৌশল জানতেন? তিনি মনে করলেন চীনের সেই কিংশিং হুয়াং সমাধি, যেখানে একটি জটিল লকিং মেকানিজম পাওয়া গিয়েছিল, যা কেউ ভুলভাবে খোলার চেষ্টা করলে বিষাক্ত পারদ নির্গত হতো। তবে এখানেও কি তেমন কিছু হতে পারে? সাগর একবার নিজের নিঃশ্বাস ঠিক করে নিয়ে হাতের ব্রাশ দিয়ে বৃত্তের কেন্দ্রে থাকা অববাহিকায় আলতোভাবে আঘাত করল। মাটির নিচ থেকে তখন একটা অদ্ভুত কম্পন শুরু হলো। সামনের ছিদ্রগুলোর মধ্যে একটি হালকা শোঁ শব্দ শুরু করলো, যেন মাটির নিচে বাতাস প্রবাহিত হচ্ছে। তারপর কিছু একটা সরে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সাগর পেছনে তাকালো। শ্রমিকদের কেউ নড়ছে না, সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে নিষ্ক্রিয় থাকা সেই বৃত্তাকার অববাহিকাটি ধীরে ধীরে ভেতরের দিকে নামতে লাগলো, আর সেই চারপাশে থাকা ধাতব ছিদ্রগুলো অদ্ভুতভাবে জল জল করতে শুরু করলো। তাহলে কি সে ভুল করে কিছু সক্রিয় করে ফেলল? তার পেছনে দাঁড়িয়ে থাকা ভাষা গবেষক ডক্টর অজয় সেনগুপ্ত আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, তোমরা যা খুলতে যাচ্ছ তার জন্য প্রস্তুত তো? সাগরের শরীর শিহরণ বয়ে গেল। এই দরজার ওপাশে কি ভয়ঙ্কর কিছু সত্য লুকিয়ে আছে? সাগর সেই চিহ্নে হাত রাখতে আশ্চর্যজনক কিছু ঘটল। চারপাশে সব মুহূর্তেই একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, বাতাসের মৃদু প্রবাহ এক মুহূর্তের জন্য থেমে গেল। আশেপাশে শ্রমিকদের কথাবার্তা হঠাৎই স্তব্ধ হয়ে গেল, যেন পুরোপুরি পরিবেশটা একদম স্থির হয়ে গেছে।
একটা শীতল অনুভূতি সাগরের মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। তখনই সেই পাথর খণ্ডটা একটু কেঁপে উঠল, মাটি থেকে একটা চাপা কম্পন। কিন্তু এটা সাধারণ ভূকম্পনের মতো ছিল না, এটা ছিল যেন জায়গাটার ভেতরে কিছু একটা সজাগ হয়ে উঠছে। সাগর দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল তার স্পর্শের চিহ্নটির ভেতরে থাকা চক্রটি ঘুরছে। এক ধরনের লুকানো মেকানিজম সক্রিয় হয়ে গেছে। কিন্তু কিভাবে? এত শতাব্দী ধরে পড়ে থাকা এক পাথরখণ্ড কেন এই মুহূর্তে সক্রিয় হলো? তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তখনই পেছন থেকে একটা চাপা কণ্ঠস্বর এলো, প্রবীণ লোক, অস্পষ্ট স্বাদ। তার ভাষা অস্পষ্ট সতর্কতায় বলল, বাবু, বেশি এগোবে না। সাগর চমকে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল রমেশ দাঁড়িয়ে আছে। তার চোখে আতঙ্কের ছাপ, তার ঠোঁট কাঁপছে, যেন সেই দৃশ্য দেখতে চায় না। তুমি যা খুলতে যাচ্ছ তা শুধু ইতিহাসই নয়, কিছু ইতিহাস মানুষের জানার জন্য নয়। সাগর এবার স্পষ্ট বুঝতে পারল এই স্থানের ভেতরে লুকিয়ে থাকা সত্য শুধু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারই নয়, এটি কিছু আরো গভীর, আরো বিপজ্জনক। কিন্তু প্রশ্ন একটাই, ওই দরজার ওপাশে কি আছে? সাগর রমেশের কথায় বিচলিত হয়নি, বরং তার কৌতূহল আরো বেড়ে গেল। সে ধীরে ধীরে আবার সে চিহ্নের দিকে তাকালো, আবার আরো মনোযোগ দিয়ে দেখল খোদাই করা চিহ্নগুলোর মাঝে সূক্ষ্ম কিছু রেখা আছে, যেগুলো কোনো সাধারণ অলঙ্করণ নয়। সাগরের মনে হলো এটি এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় লকিং সিস্টেমের প্রতীক, যা শুধুমাত্র নির্দিষ্ট অবস্থানে আলো পড়লে বা কিছু নির্দিষ্ট শক্তির সংস্পর্শে এলেই সক্রিয় হয়। সেই সময় হালকা একটা বাতাস বইল, কিন্তু বাতাসের শীতলতা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। তারপর একটা অনুভূতি অদ্ভুত হয়ে যেন সে জায়গাটার অংশের মধ্যে চলে আসলো। তার সামনে ধীরে ধীরে ধুলো উঠতে যেতে থাকলো, আর চিহ্নগুলো আরো উজ্জ্বল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সাগরের মাথার মধ্যে একটা দৃশ্য ভেসে উঠল। একদল সন্ন্যাসী ধ্যান করছে, চারপাশে ধূপের ধোঁয়া, আর মন্দিরের ভেতরে কেউ একজন কিছু লিখছে, কিছু একটা গোপন রাখা হচ্ছে। ঠিক তখন একটা প্রচন্ড শব্দ হলো। সাগর অনুভব করলো আশেপাশে সবকিছু যেন আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। শ্রমিকদের মুখে কথা জমে গেছে, বাতাস চলাচল করছে আরো ধীর গতিতে, পাখিরা আকাশে থেমে গেছে, যেন কেউ তাদের ফ্রিজ করে দিয়েছে। তাহলে কি এই পাথরের লিপি শুধুই ইতিহাস নয়, এটি কি সময়ের সাথে কোনোভাবে সংযুক্ত? তখন সে বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা, যেখানে তার বন্ধু আরাপাত আরও বলেছিল, ধর সময়কে কৃত্রিমভাবে যদি বাঁকিয়ে ফেলা যায়, তাহলে কিছু স্থানের সময় অন্য গতিতে চলতে পারে। তবে কি এখানেও তেমন কিছু ঘটছে? সাগর কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করল। সে সময় দেখতে চাইল। মোবাইলের স্ক্রিন জল জল করছে, কিন্তু সময়টা বন্ধ হয়ে আছে। ঘড়ির কাঁটা নড়ছে না, তার হাতের ঘড়িও নড়ছে না। সময় এখানে আটকে গেছে। ঠিক তখনই পাথরের নিচ থেকে একটা অদ্ভুত প্রতিধ্বনি উঠল। এটা গম্ভীর গলা, যেন বহু শতাব্দী ধরে কেউ এখানে ঘুমিয়েছিল আর এখন জেগে উঠেছে। সে বলল, অজ্ঞান ব্যক্তির জন্যই দ্বার নয়, চলে যাও। সাগরের পা অবশ হয়ে গেল। এটি কার গলা? সে দ্রুত পেছনে তাকালো। রমেশ কাঁপছে, কিন্তু তার ঠোঁট নড়ছে না। আশেপাশের শ্রমিকরা এক জায়গায় থমকে গেছে, কেউ কিছু বলছে না। তাহলে এই কণ্ঠ কোথা থেকে এলো? সাগরের মাথার মধ্যে যেন হাজারো ঝড় বইতে লাগলো। এই প্রত্নস্থল কি শুধুই ইট আর পাথরের ধ্বংসাবশেষ, নাকি এটি ছিল এক ধরনের সময়ের তালাবদ্ধ কক্ষ? ঠিক তখনই আশেপাশের বাতাসের গতি পরিবর্তন হতে শুরু করলো। প্রথমে ধীরে ধীরে, তারপরে দ্রুত। বাতাসের একটা বিশেষ প্রবাহ এসে সাগরের আশেপাশে পাক খেতে লাগলো, যেন সময় নিজেই একটা এখানে ভিন্ন মাত্রায় প্রবাহিত হচ্ছে। তাহলে কি দরজার ওপাশে এমন কিছু লুকিয়ে আছে, যা কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, কোনো শক্তি, কোনো কৌশল, নাকি যা কিছু মানুষের বোঝার বাইরে? সাগরের দৃষ্টি স্থির হলো পাথরের চিহ্নের উপরে। এটি হয়তো কোনো গোপন জ্ঞান ভাণ্ডারের প্রবেশদ্বার। কিন্তু সে কি সত্যি প্রস্তুতি দরজার ওপাশের সত্যের মুখোমুখি হওয়ার জন্য? রমেশ এবার জোরে চিৎকার করলো, বাবু থামো, এটা ইতিহাস নয়, এটা অভিশাপ। সাগর প্রথমবার ভয় অনুভব করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
বৃত্তাকার চিহ্নের কেন্দ্রে থাকা ছিদ্রগুলোর ভেতর থেকে ধীরে ধীরে এক ধরনের গাঢ় ধোঁয়া বেরোতে শুরু করলো। এটি কি শুধু বাতাসের চাপের কারণে, নাকি সত্যি কিছু একটা উন্মুক্ত হয়ে গেছে? সাগরের হাত অবশ হয়ে এলো। সে কি এত দূরে এসে সত্যি ভুল করেছে? এই দরজার ওপাশে কি শুধুই ধ্বংসাবশেষ, নাকি এমন কিছু আছে যা কিছু কখনোই উন্মুক্ত করা উচিত ছিল না? সাগর বুঝতে পারছিল প্রত্নতাত্ত্বিক খননের বিষয়টি আর আগের মতো নেই। এখানে কিছু একটা আছে যা কেউ আড়াল করে রাখতে চায়, কিন্তু কেন? সকালবেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন কর্মকর্তা এসে জানালেন খনন বন্ধ করতে হবে, সরকারি আদেশ এসেছে। কথাটা শুনে সাগরের মনে সন্দেহ দানা বাঁধল। সাধারণত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো খনন হুট করে বন্ধ হয় না, বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়। সাগরের আগেও প্রত্নতাত্ত্বিক গবেষণায় যুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে রাজশাহীর পুঠিয়ার গুপ্তযুগের এক মন্দিরের খননে যুক্ত ছিল, যেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল কোনো এক অজানা কারণে। তখন হুট করে সরকারি আদেশে খনন বন্ধ হয়ে গিয়েছিল। এখনও সেই একই ঘটনা ঘটছে। সাগর চারপাশে তাকালো। তার চোখ আটকে গেল কিছু অজানা লোকের কাছের দিকে। তারা সরকারি কর্মকর্তা নয়, কিন্তু তাদের আচরণ সন্দেহজনক। সাগর লক্ষ্য করল কয়েকজন মধ্যবয়সী পুরুষ খননস্থলের আশেপাশে ঘোরাঘুরি করছে। তাদের পরনে সাধারণত প্যান্ট শার্ট হলেও আচরণ অস্বাভাবিক। কেউ একজন মাটিতে কিছু একটা পরীক্ষা করছে, কেউ প্রকোষ্ঠের দরজার দিকে তাকিয়ে একে অপরের মধ্যে ফিসফিস করে কিছু বলছে। সাগরের মনে হলো তারা যেন কিছু খুঁজছে। সাগর পাশে থাকা এক কর্মীকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা ওরা কারা? কর্মী মাথা ঝাঁকালো, আমি জানি না স্যার, কিন্তু ওরা সকাল থেকে এখানে ঘোরাঘুরি করছে, কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ দেখে। সাগর একটু দূরে গিয়ে তাদের গতিবিধি খেয়াল করতে লাগলো। একজন ব্যক্তি যার মুখে অদ্ভুত গোঁফ, সে একবার গভীরভাবে তার দিকে তাকালো। সাগরের মনে হলো লোকটি যেন বুঝতে পারছে যে সে তাদের অনুসরণ করছে। সাগর দ্রুত পিছিয়ে এলো। সাগর জানত যা কিছু ঘটছে তার উত্তর খুঁজতে হলে তাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। তাই সে পরিকল্পনা করলো রাতের বেলা সে নাইট ভিশন ক্যামেরায় কিছু একটা করার চেষ্টা করবে। তখন তার মনে পড়ে গেল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাটানো কিছু দিনের কথা। সেখানে একবার সে তার বন্ধু মাহাদির সাথে একটা প্রজেক্ট করেছিল, যেখানে নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করার ব্যাপারটা উপস্থাপন করা হয়েছিল। সে সময় তারা শিখেছিল কিভাবে ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে এমন কিছু ধরা যায় যা খালি চোখে দেখা সম্ভব নয়। এক রাতে যখন তারা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ল্যাবে এই প্রযুক্তি পরীক্ষা করছিল, তখন মাহাদি বলেছিল, দোস্ত, এই প্রযুক্তি শুধু প্রাণী পর্যবেক্ষণের জন্যই না, অনেক গুপ্ত জিনিসও ধরা যায়। যদি কখনো এমন কিছু হয় যেখানে মানুষ কিছু লুকাতে চায়, এই ক্যামেরায় সেটা ধরবে। আজ সেই কথাটা যেন বাস্তবে কাজে লাগানোর সময় এসেছে। সাগর দ্রুত একটা মোশন সেন্সর যুক্ত নাইট ভিশন ক্যামেরা সেট করলো, ঠিক যেখানে রহস্যময় দরজাটা রয়েছে। এরপর গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলো। আশেপাশে কোনো শব্দ নেই, কেবল মাঝে মাঝে রাতে পাখির ডাক শোনা যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, রাতের এক পর্যায়ে যেন চারপাশ আরও বেশি নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎই কোথাও থেকে আসে একটা চাপা আওয়াজ কানে এলো। কিন্তু সাগর জানত সে সামনে গিয়ে দেখার ঝুঁকি নিতে পারবে না, তাই সে অপেক্ষা করল। সকালে প্রথমে উঠেই তার কাজ ছিল ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা। সে ল্যাপটপ খুলে ভিডিও প্লে করলো, আর সঙ্গে সঙ্গে সে স্তম্ভিত হয়ে গেল। ফুটেজে দেখা গেল রাতে অন্ধকারে কয়েকজন বেশ অদ্ভুত পোশাকধারী লোক প্রকোষ্ঠের দরজার কাছে আসছে। তারা কারা? তাদের পোশাক সাধারণ নয়, লম্বা কালো ধূসর কাপড়, মুখ প্রায় ঢাকা। তাদের হাতে কিছু ছিল যা ধাতব পদার্থের মতো চকচক করছিল। তারপর তারা হাত দিয়ে দরজার গায়ে কিছু লিখল, যা মুহূর্তের মধ্যে সে লেখাগুলো মিলিয়ে গেল। সাগর যেন আবারও ঠান্ডা শিহরণ অনুভব করছে। এটা কি ধরনের প্রযুক্তি? ফুটেজে আরও কিছু দেখা গেল। তাদের একজন মাটি থেকে কিছু একটা তুলল, সেটি নড়ে ছেড়ে দেখলো, তারপর ধীরে ধীরে চিহ্নের উপরে রাখলো। ঠিক তখনই এক ধরনের অদ্ভুত আলো ভেসে উঠল। সাগর ভিডিওতে যতবারই পজ করে দেখে ততবারই তার অবিশ্বাস বাড়তে থাকে। এটা কোনো সাধারণ খনন কাজ নয়। তার মনে পড়ল কিছু পুরনো ইতিহাসের কথা।
মধ্যযুগের রসিক্রুশিয়ান অর্ডার নামের এক গোপন সংগঠন ছিল, যারা বলে তারা প্রাচীন বিজ্ঞানের রহস্য লুকিয়ে রেখেছে। তেমনি ভারতের নবরত্ন সংঘ, যারা সম্রাট অশোকের আমলে গোপন বিজ্ঞান ও জাদুবিদ্যার চর্চা করত। তেমনি মিশরের থিওসফিস্ট ব্রাদারহুড, যারা বলে তারা প্রাচীন মন্দিরগুলোর লুকানো জ্ঞান পাহারা দেয়। তবে কি এই সংগঠনগুলোর মতোই এটিও একটি গোপন সংগঠন হয়ে এখানে কাজ করছে? সাগর জানত সে কিছু একটা বুঝতে পেরেছে, যা সাধারণ মানুষের বোঝার কথা নয়। কিন্তু প্রশ্ন একটাই, এরা কারা? এরা কেন এই গোপন প্রকোষ্ঠের দরজার গায়ে কিছু লিখছিল? এই খনন কাজ কি সত্যি প্রত্নতাত্ত্বিক গবেষণা, নাকি এর আড়ালে অন্য কিছু ঘটছে? সাগর বুঝতে পারল সে এখন কিছুই পা দিয়ে ফেলেছে যা তাকে আর এখান থেকে বের হতে দেবে না। কিন্তু সত্যের জন্য তাকে আরও এগোতে হবে। তবে কি এই সত্য প্রকাশ করা যাবে, নাকি কেউ চায় বা চায় না এই সত্য কখনোই জানাজানি হোক?